হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। জোর করে জড়িয়ে ধরল। তোমার তো মা হওয়ার ইচ্ছে, তাহলে এসো তোমাকে মা বানিয়ে দেই। তারপর আমি আর আমার বাবু মিলে তোমাকে তিলে তিলে কষ্ট দিব। আর দুদিন কেটে গেল, রাজের কোনো পরিবর্তন হচ্ছে না। শীতল আর কাজল একদিন শপিং এ গেল। অনেক কেনাকাটার পর গাড়িতে বসতে গিয়ে শীতলকে কে যেন ডেকে উঠল নাম ধরে। শীতল পিছনে তাকিয়ে দেখে তার মা। শীতলের মা শীতলকে দেখে জড়িয়ে ধরল। শীতলের মা জোর করে শীতলকে বাড়ি যেতে বলল। দেখুন মিসেস রাজ, আপনি এখান থেকে চলে যান। আপনার স্বামী জানতে পারলে সমস্যা হবে। আপনি এখন এই বাড়ির মেয়ে না, এখন আপনি অন্য কারোর বাড়ির বউ। বাবা, এমন করে আমায় পর করে দিও না প্লিজ। আমার কথাটা একটু শোনো। কোনো কথা শুনবো না আপনার। আপনার আপনার স্বামীর সোসাইটিতে সম্মান না থাকতে পারে, বাট আমার আছে। আমার এখন একটাই সন্তান, আর সেটা হলো রোদ। কাজল শীতলকে টানছে এখান থেকে চলে যেতে। শীতলের মা আঁচল দিয়ে চোখ মুছছে। এমন সময় রোদ তার বাবাকে বলে সে বাড়ি থেকে চলে যাবে যদি শীতলকে বাড়িতে থাকতে না দেয়। পরিবেশ বেশ থমথম হলো। রোদের বাবা কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। রোদের দিকে একবার তাকিয়ে রোদকে দেখে শীতল রোদের বুকে ঝাঁপিয়ে পড়ে। ভাই বোন দুজনেই কাঁদছে। দূর পাগলি, কাঁদছিস কেন? রাজকে আমি চিনি তো, সে আমার কলিজার টুকরো বোনের চোখে পানি আসতে দেয় না নিশ্চয়ই। সেজন্য তোর চোখে পানি জমিয়ে রেখেছিলি, যেন আমার বুকে এসে কাঁদতে পারিস, তাই না? শীতল মনে মনে বলল। ভাইয়া রে, তুমি তো জানো না তোমার বন্ধু আমার চোখের পানি বেশি ভালোবাসে। আমার মুখে কখনো হাসি আসতে দেয় না। কান্না আমার নিত্যদিনের সাথী। তুমি তো জানো না তোমার বোনকে কিভাবে প্রতিদিন ধর্ষণ করা হয়। এগুলো জানলে তুমি তো আমার স্বামীকে টুকরো টুকরো করেই ফেলবে। এই জন্য কখনো তোমায় আমার কষ্টগুলো বলতে পারবো না। বেশ কিছুক্ষণ পর রাজ শীতলের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তোমার এত বড় সাহস কি করে হলো ডার্লিং? আমার কথা অমান্য করে কেন তুমি ওদের সাথে দেখা করলে? আমি যেচে দেখা করিনি। শপিং মলে মায়ের সাথে দেখা হয়েছে। মা আমাকে জোর করে নিয়ে গেছিল। জোর করবে বলে যেতেই হবে নাকি? আমি তোমার স্বামী, আমি যা বলবো সেটাই তোমায় করতে হবে, এবং এটাই তোমার আজীবনের ধর্ম। শীতল মাথা নিচু করে আছে। শীতল জানে রাজের সাথে তর্ক করে লাভ নেই, বরং ক্ষতি হবে তার কথা। দেখুন, আমি যেমন আপনার স্ত্রী, তেমনি আমি আমার বাবা মায়ের মেয়ে আর আমার ভাইয়ার বোন। আপনার প্রতি আমার যা দায়িত্ব আছে তা আমার পরিবারের প্রতিও আছে। আমার পরিবার আপনার সাথে কি করছে নিতান্তই আপনার ব্যাপার। আমি এসব কিছু জানি না আর জানতেও চাই না। আপনি আমায় বলতেও ঘৃণা লাগছে। জোর করে আমায় বিয়ে করে এই নরকে আটকে রেখেছেন। আপনি যা বলেন তাই করি, বাট আমার নিজস্ব একান্ত বলে কিছু আছে যা সবার থাকে। আমি আমার পরিবারকে ছাড়তে পারবো না, কোনো মতে আমি ছাড়তে পারবো না। এটা আপনি আপনার মাথায় ঢুকিয়ে নিন। কথাগুলো বলার পরই রাজ ঠাস করে শীতলকে থাপ্পড় মারল। শীতল থাপ্পড় খেয়ে পড়ে গেল ভাঙা টেবিলের কোণে। মাথাটা ফেটে গিয়ে ব্লিডিং বের হচ্ছে। রাজ সেদিকে খেয়াল করেনি। এত বড় সাহস তোমার আমার মুখে মুখে কথা বলো? আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। শীতলের কিছুটা জ্ঞান আছে, এখনো পুরোপুরি জ্ঞান হারায়নি শীতল। রাজ আবারও বলল। তোমার ভাইয়ের কারণে আমার বোন মারা গিয়েছে। তোমার ভাই আমার ছোট বোনকে খুন করেছে, প্রতারণা করেছে সে আমার বন্ধুত্বে। তুই জানতে চাচ্ছিলে না কেন তোমাকে ধর্ষণ করা হয়েছিল? আমার বোন হত্যার প্রতিশোধের কারণে তোমার সাথে এমন করা হয়েছে। শীতল ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। রাজ আবার বলতে শুরু করলো। আমার বোনকে নিজের হাতে কবর দেওয়ার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার থেকে আমার বোনকে কেড়ে নিয়েছে, তার থেকে আমি তার বোনকেও কেড়ে নিব। তার বোনকে এমন শাস্তি দিব যে আশা করি বুঝতে পেরেছো কি শাস্তি তোমায় দিচ্ছি। তোমার নিস্তার নেই শীতল। কিন্তু আপনি তো আমায় ভালোবাসেন, তাই না? বাসতাম, কিন্তু এখন তোমায় ভালোবাসি না। তুমি আমার চরম শত্রুর বোন, মানে আমার শত্রুর।
তোমাকে ভালোবাসা যায় না, শুধু কষ্ট দেওয়া যায়। সারা জীবন তোমাকে কষ্ট দিয়ে যাব। প্রতিশোধ কিসের নিচ্ছেন আপনি? আমি কিছু করেছি আপনার সাথে? তুমি না করলেও তুমি আমার শত্রুর বোন। তোমাদের কারণে আমি আমার বোনকে হারিয়েছি। দেখুন, যা হয়েছে তা অনেক আগে হয়েছে। এখন আমি আপনার স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে। যেভাবেই হোক না কেন আমরা এখন স্বামী স্ত্রী। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার বোন আত্মহত্যা ভুল বুঝে করেছে, যেটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি প্রতিশোধের কথা ভুলে যান। প্রতিশোধ নিলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে মেনে নিয়েছি, আপনিও আমায় মেনে নিন। কি বললে তুমি? আমার বোনের মৃত্যু অ্যাক্সিডেন্ট? এত সহজে সব ভুলে যাব? তোমাকে ধর্ষণ করে বিয়ে করেছি, সেটা যদি তোমার ভাই জানে তাহলে কতটা কষ্ট পাবে ভাবো তো। এত সুন্দর করে সবকিছু সাজিয়েছি কি ভুলে যাবার জন্য? দয়া করে এসব ভুলে যান। প্রতিশোধ নিয়ে কি হবে? প্রতিশোধ নিলে আপনার বোনের আত্মা কষ্ট পাবে। তার চেয়ে বরং আমাকে মেনে নিন। ভাইয়াকে এই সব কিছু বলবেন না। ভাইয়াকে সরাসরি রোজার ব্যাপারে সব কিছু খুলে বলুন। হতে পারে আপনার ভুল ভাঙবে। আমি সব ভুলে গিয়েছি। আমি আপনার কোমল হৃদয় অনুভব করেছি। আমি আপনাকে ভালোবাসি। শীতল রাজের হাত ধরে কথাগুলো বলল। রাজ কথাগুলো শুনেই হাসতে শুরু করলো। তুমি আমায় ভালোবাসো, এটা আমায় বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করুন, আমি আপনাকে ভালোবাসি। আপনার সাথে সংসার করতে চাই। ভাই যেরকম বোনও তার মতো। তুমি আমার হাত থেকে বাঁচার জন্য আমাকে ফাঁসাতে চাচ্ছ, বাট কি বলতো, আমাকে ফাঁসানো এত সহজ না। তোমার প্রতি আমার যে ভালোবাসা ছিল তা মরে গিয়েছে। আমার সাথে সুখে সংসার করার কথা ভুলে ভেবো না। তোমার নিস্তার নেই আমার থেকে। রাজ শীতলের হাত ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। শীতল বসে পড়ল ফ্লোরে। শীতল ভেবে কুল পাচ্ছে না কিভাবে সে রাজের মন থেকে প্রতিশোধের আগুন নিভাবে। রাজ তো বিশ্বাস করলো না শীতল তাকে ভালোবাসে, তার সাথে সংসার করতে চায়। শীতল তার বাড়ি থেকে আসার সময় রোদের ডায়েরি লুকিয়ে এনেছিল। বিকাল হয়েছে, রাজ বাসায় নেই। কাজল শীতলের মাথায় ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। কাজল শীতলকে বারবার বলছে রাজ আর শীতলের সব কথা খুলে বলতে, বাট শীতল বলেছে সময় হলে খুলে বলবে। রাতে শীতল বেডে বসে বসে পুরো ডায়েরি পড়ে অবাক হয়ে গেল। রোদ রোজাকে ভালোবাসতো, বাট শীতলের বাবা রোদের বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছিল। শীতলের বাবা সেখানে কথা দিয়েছিল। শীতলের বাবা সোসাইটির একজন অতি সম্মানী লোক। শীতলের বাবা রোদকে কসম দিয়েছে যেন নিজের পছন্দ মতো বিয়ে না করে। রোজা যেদিন রোদকে ভালোবাসার কথা জানায় সেদিন রোদ বলেছিল তার বিয়ে ঠিক হয়ে আছে। রোজা সেটা বিশ্বাস করেনি। রোদ রোজাকে সর্বোচ্চ বুঝিয়েছে, বাট রোজা বোঝেনি। বাড়ি ফেরার পথে রোজা সোজা রোডে দাঁড়িয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়। রোদ এখনো রোজাকে ভালোবাসে, এই জন্য রোদ শপথ করেছে কখনো অন্য কাউকে বিয়ে করবে না। বাবা তাকে নিজের পছন্দ মতো বিয়ে করতে কসম দিয়েছে, বাট এটা বলেনি যে বাবার পছন্দ মতো বিয়ে করতেই হবে। রোদ রোজার ভালোবাসা নিয়েই মরতে চায়। শীতল ডায়েরি পড়া শেষ করে বারান্দায় গেল। তাদের জীবনটা পুরোটাই ভুল বোঝাবুঝির উপর চলছে। রোজার মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট, তাতে রোদের কোনো হাত নেই। রাজ রোদকে ভুল বুঝছে। শীতল ভাবছে রাজকে এখন কিছু বলা যাবে না, এখন বললে সে কিছুই বিশ্বাস করবে না। তার চেয়ে বরং সে ধীরে ধীরে রাজকে বোঝাবে রোজার মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট। রোদ রোজাকে ধাক্কা দেয়নি। রোদ রোজাকে ভালোবাসে, যার জন্য সে কখনো বিয়ে না করার শপথ নিয়েছে। রোদ রোজার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। শীতল প্ল্যান করে নিয়েছে ধীরে ধীরে রাজের ভুল ভাঙিয়ে নেবে আর রাজের মনে নিজের জায়গা করে নেবে। এখনো রাজকে বোঝাতে পারেনি শীতল তাকে ভালোবাসে। না ভাবে রাজ শীতলকে অপমান করে। শীতলকে দেখলে নাকি রোজার কথা মনে পড়ে রাজের। রাজ শীতলকে সহ্যই করতে পারে না। শীতল সর্বোচ্চ চেষ্টা করে রাজের মন জয় করার। সবসময় রাজের কথায় চলে সে। রাজের চাওয়া পাওয়া সর্বোচ্চ খেয়াল রাখে শীতল। শীতল রাজকে মনে প্রাণে ধর্মে রাজকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। তার বিশ্বাস একদিন রাজ তার ভুল বুঝতে পারবে এবং অনুতপ্ত হবে। শীতলকে মেনে নিয়ে ভালোবাসবে রাজ। আরো কয়েক মাস কেটে গেল। চারদিকে ঘন অন্ধকার, পরিত্যক্ত একটা রাস্তা দিয়ে ড্রাইভ করছে রাজ।
রাজ আজ প্রচুর ড্রিঙ্ক করেছে। আজকেও রাজ শীতলের গায়ে হাত দিয়েছে। শীতল ফ্লোরে বসে বসে কান্না করছে, নাক দিয়ে ব্লিডিং পড়ছে, ঠোঁটও কেটে গিয়েছে অনেকটুকু, গাল দুটো ফেটে গিয়েছে। শীতলের গায়ের বেশ অনেক জায়গায় আঘাত করেছে রাজ। রাজ আজকে প্রমাণ করে দিল তার কাছে প্রতিশোধ সবচেয়ে বড়। রাজ আরো প্রমাণ করেছে সে কখনো ঠিক হবে না। শীতল বুঝতে পেরেছে সে বৃথাই চেষ্টা করেছিল। কি কি করেনি শীতল রাজকে আপন করে নিতে। একটা ভুল বোঝাবুঝি কে রাজ তার জীবনের লক্ষ্য করে নিয়েছে। শীতল তার সর্বোচ্চ চেষ্টা করেছে নিজের ভালোবাসা দিয়ে রাজকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, বাট শীতল ব্যর্থ হয়েছে। আজ রাজ স্পষ্ট বলে দিয়েছে শীতলের কোনো জায়গা নেই রাজের জীবনে। রাজ বলেছে শীতলের প্রয়োজন শেষ রাজের কাছে। শীতলের কোনো ব্যাপারে সে মাথা ঘামাবে না। সকাল হয়েছে, শীতল ফ্লোরে ঘুমিয়ে পড়েছিল। একটা রিংটোনে তার ঘুম ভাঙলো। শীতল ফোন রিসিভ করলো। টেলিফোন থেকে কেউ ফোন করেছে। রাজের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি। সিচুয়েশন গুরুতর রাজের। শীতলের হাত পা কেঁপে উঠলো খবর শুনে। শীতল তাড়াতাড়ি ক্লিনিকে গেল, বাড়িতে কাউকে না জানিয়ে গেল ক্লিনিকে। ক্লিনিকে গিয়ে রাজের ক্যাবিনে ঢোকার সময় শীতলের হার্টবিট বাড়তে শুরু করলো। হাজার হোক, বাঙালি মেয়ে স্বামী বলে কথা। রাজের পা ভেঙে গিয়েছে, একটা হাতও ভেঙেছে, শরীরের অনেক জায়গায় বেশ চোট লেগেছে। শীতল রাজের এমন অবস্থা দেখে জোরে জোরে কান্না করা শুরু করলো। রাজের জ্ঞান না ফেরা পর্যন্ত শীতল ক্লিনিকের নামাজ ঘরে নফল নামাজ পড়লো সারাদিন। রাজের জ্ঞান ফেরার পর রাজকে বাসায় শিফট করা হয়। ডক্টর বলেছে রাজ ঠিক নাও হতে পারে, বিকজ রাজের চোটগুলো বেশ বড় রকমের ছিল। রাজ কখনো নিজের পায়ে দাঁড়াতেও পারবে না, এটা শীতল ভাবতেও পারছে না। রাজের জ্ঞান ফেরার পর শীতলকে দেখে রাজ অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে ছিল শীতলের দিকে। রাজ রাতে শীতলকে মেরে ধরে বলেছিল তার জীবন থেকে চলে যেতে। বাসায় রাজকে নিয়ে এসে স্বামীর পায়ে সকল সেবা উৎসর্গ করে দিতে থাকলো শীতল। শীতল সর্বোচ্চ চেষ্টা করছে রাজকে সুস্থ করে তুলতে। প্রতিদিন রাজকে ডক্টর এসে দেখে যায়। শীতল কোনো নার্সের উপর ভরসা করতে পারেনি, তাই শীতল নিজেই নার্সের সকল কাজ করলো। শীতল দিন রাত এক করে দিল রাজকে সুস্থ করতে। শীতল ঠিকমতো একদিনও খায়নি, ঘুমায়নি। রাজ এতদিন শীতলের সাথে একটিও কথা বলেনি। শীতল শুধু প্রয়োজনীয় কথাবার্তা বলতো রাজের সাথে। রাজ শীতলকে খুব কাছ থেকে দেখলো। শীতলের মায়াবতী রূপ এর আগেও দেখেছে রাজ। কতটা ধৈর্য ধারণ করেছে আল্লাহ শীতলকে, যার জন্য এত কিছুর পরও স্বামী সেবা করে যাচ্ছে। স্বামীর জন্য নিজের জীবনকেও জীবন মনে করছে না। শীতল সব সময় রাজের পাশে থাকে। রাজকে খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে প্রায় সব কিছু শীতল নিজের হাতে করে। শীতল রাতে প্রায় পুরো সময় ধরে জায়নামাজে বসে বসে রাজের জন্য দোয়া করে। প্রায় 1.5 মাস পর রাজ সুস্থ হলো। এতদিনও রাজ কিসের সংকোচে যেন শীতলের সাথে একটা কথাও বলেনি। রাজ অনেকদিন পর অফিসে যাচ্ছে। হাত ঘুরে ওয়ালেট, রুমাল সবকিছু এগিয়ে দিল শীতল রাজকে। মাথা নিচু করে নিল শীতলের হাত থেকে। রাজ রুম থেকে বের হওয়ার সময় শীতল বলল, আপনার সব দরকারি জিনিসপত্র গুছিয়ে রেখেছি ডেস্কে। আপনার ড্রেসগুলো আলমারিতে পাবেন, জুতোগুলো ড্রয়ারে রেখেছি। আপনার ওষুধগুলো কখন কটা করে খাবেন তার টেবিলে নোটবুকে লিখে রেখেছি। রাজ কিছুটা অবাক হলো শীতলের এমন বিহেভে। রাজ এতদিন শীতলকে বলল, আমাকে এসব বলছো কেন? তুমি আছো তো এগুলো গুছিয়ে আমাকে দেওয়ার জন্য। তুমি কি কোথাও চলে যাচ্ছ শীতল? শীতল বেশ হালকাভাবে তার কাজল কালো চোখ দিয়ে রাজের দিকে তাকালো। নিজের হাত দিয়ে কোমরে গুজে রাখা শাড়ির আঁচলটা বের করলো। রাজ আবার বলল, এই শাড়িতে তোমাকে আরো অনেক সুন্দর লাগছে, একদম নববধূ। রাজ কথাটা বলে শীতলের দিকে তাকালো। ততক্ষণে শীতল বারান্দায় চলে গিয়েছে। রাজ হালকা হাসি ঠোঁটে রেখে ডোর ওপেন করে বের হয়ে গেল। দুপুর হয়েছে, রাজ শীতলকে ফোন করলো। রাজ প্রথমবার শীতলকে ফোন করলো। শীতলের ফোন অফ কেন যেন। শীতল ট্রেনে বসে বসে ভাবছে এতদিন যা হয়েছে তার সাথে সেসব কথা। শীতল নিজকে সান্ত্বনা দিল। এই 1 বছর তার সাথে যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। শীতল নিজের
মনকে মানিয়ে নিয়েছে। সে বুঝতে পারছে সবার ভালোবাসা পাওয়ার ভাগ্য নেই, সবাই ভালো থাকতে পারে না। জীবনে যেরকম শীতলও থাকতে পারেনি, সব পিছু টান ছেড়ে সব সম্পর্ক ছিন্ন করে শীতল রাজের জীবন সংসার আর মিথ্যে মায়াজাল থেকে বেরিয়ে সে বুক ভরে শ্বাস নিচ্ছে। হ্যাঁ, শীতল আজ রাজের জীবন থেকে মুক্তি হয়েছে। সে আজ রাজের খাঁচা থেকে বেরিয়ে এসেছে। জীবন তাকে কোথায় নিয়ে যাবে সেটাই দেখবে সে। বাবার বাড়ি যাওয়ার সাহস ওর নেই। বাড়িতে গেলে শীতলের সাথে যা হয়েছে তা সবাই জেনে যাবে। রোল রাজকে মার্ডার করবে এটা নিশ্চিত। শীতলের যাওয়ার মতো তেমন জায়গা নেই। শীতলের এক খালা থাকে চট্টগ্রামে। শীতল সেখানে যাচ্ছে। শীতলের সাথে কথা হয়েছে তার খালার। শীতল তার গন্তব্যে যাচ্ছে। এদিকে এতবার রাজ কল করছে শীতলকে, বাট ফোন বন্ধ। শীতল ফোন ইচ্ছে করে বন্ধ করে রেখেছে। রাজের মন আজ অস্থির লাগছে। সকালে শীতলের বিহেভিয়ার তেমন সুবিধার ছিল না। রাজ তাড়াতাড়ি বাসায় আসলো ঝড়ের গতি ড্রাইভ করে। রাজ কাঁপা কাঁপা পায়ে বাসায় ঢুকলো। শীতলের নাম ধরে কয়েকবার ডাক দিল। শীতল, কোথায় তুমি? আমি এসেছি। সাড়া দিচ্ছ না কেন? তুমি তো সবসময় আমাকে অফিস থেকে আসার সময় লেবু পানি দিতে, তাহলে আজকে দিচ্ছ না কেন? শীতল, খুব খারাপ হবে কিন্তু, তুমি আসছো না কেন? রাজ রুমে ঢুকলো। ভাবলো শীতল আগের মতোই কাঁদছে, হয়তো বালিশে মুখ গুজে উপর হয়ে শুয়ে। রুমে গিয়ে দেখলো রুম ফাঁকা। বিছানায় একটা কাগজ আর একটা ডায়েরি রাখা। রাজ কাগজটা খুলে পড়তে শুরু করলো। প্রাণপ্রিয় স্বামী, যখন এই চিঠিটা পড়ছেন তখন আমি অনেক দূরে। আপনি বলেছেন আমার প্রয়োজন শেষ আর আমাকে চলে যেতে আপনার জীবন থেকে। তাই আজ আমি তাই করেছি। আমাদের বিয়ে হয়েছিল ধর্ম মতে, তাই নিজের ভাগ্যকে মেনে নিয়েছি। আপনাকেও মেনে নিয়েছিলাম যেদিন আপনার ডায়েরি পড়েছিলাম। আপনি আমায় নাকি ভালোবাসতেন এক সময়। এই কথা জানার পর থেকে আমার মনে আপনার জন্য ভালোবাসার জন্মেছিল। আপনি একটা মেয়ের থেকে তার সবচেয়ে বড় সম্মান কেড়ে নিয়েছেন। আপনার অহংকার ভরা প্রতিশোধের জন্য আপনি একটা মেয়ের খুশি ছিনিয়ে নিয়েছেন। তার আশা ভরসার জীবনকে নরকে পরিণত করেছেন। এত কিছুর পরেও মেয়েটা আপনার সাথে সুখে থাকতে চেয়েছে, বাট আপনি চাননি। আপনি চেয়েছেন আপনার ভুল বোঝাবুঝির মিথ্যে একটা প্রতিশোধ। বিছানায় একটা ডায়েরি দিয়ে গেলাম, দয়া করে ওটা পড়বেন, তাহলে আশা করি আপনার ভুল ভাঙবে। আপনার সাথে থাকতে থাকতে আপনার কঠোরতর ভেতরে একটা কোমল হৃদয় দেখতে পেয়েছিলাম, তাই আপনাকে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিলাম। শত অপমান করেছেন, তবুও বারবার আপনার কাছে ফিরে গিয়েছি একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু বিনিময়ে আপনি আমায় দিয়েছেন অপমান অ্যান্ড অপমান। কি দোষ ছিল আমার? কি করেছিলাম আমি? কেন ধর্ষণ করলেন আমায়? কেন আমার সম্মানটুকু কেড়ে নিলেন? এইসবের কৈফিয়ত কখনো আপনাকে দিতে হবে না বলেই আমি চলে গেলাম। আমি অনেক চেষ্টা করেছি আপনার সাথে থাকার আর আপনাকে ভালোবাসা বোঝাতে, কিন্তু আমি আজ ব্যর্থ। আমি থাকলে, আমাকে দেখলে আপনি আপনার বোনের কথা মনে করে কষ্ট পাবেন। আমাকে কষ্ট দিয়েছেন বলে আমি আপনাকে কষ্ট দেব না। আমি আপনাকে সকল কষ্ট আর দায় থেকে মুক্ত করে দিলাম। আপনি মুক্ত, মুক্ত এবং মুক্ত। আমি আর ফিরবো না, তাই আমায় খুঁজবেন না কখনো। আপনাকে আমার ভালোবাসা থেকে মুক্ত করলাম। নতুন জীবন শুরু করুন কাউকে নিয়ে। 1 বছর যা ঘটেছে তা একটা অ্যাক্সিডেন্ট, তাই সব ভুলে যান। ইতি শীতল। শীতল সন্ধ্যায় তার খালার বাসায় গেল। খালা তাকে দেখে খুব খুশি হলো। শীতল রাতে কারো হাতের স্পর্শ পেল কোমরে। শীতল বারবার কোমর থেকে হাত ছড়াচ্ছে, তবু হাতটা বারবার শীতলের কোমর ধরছে। শীতল এবার বিরক্ত নিয়ে হাতটা ধরে তাড়াহুড়ো করে উঠে বসলো। শীতল যা দেখলো তাতে সে অবাক হলো না, বরং চমকে গেল। শীতল একটা জোরে চিৎকার করলো আর কেউ একজন তার মুখ চেপে ধরলো। ডার্লিং, কিসব আওয়াজ করছো? লোকে কিভাবে বলো তো? পার্সোনাল আওয়াজ এভাবে জোরে কেউ দেয়? আমি তো কিছু শুরু করলাম না, তার আগে আওয়াজ করছো? হা হা হা। আপনি এখানে কিভাবে? ঠিকানা পেলেন কিভাবে? কেন, কিভাবে এখানে এসেছেন? রাজকে এত কাঁচা খেলোয়াড় ভেবো না। তুমি যেখানে যাবে আমাকেও সেখানেই পাবে। রাজ বিছানা থেকে উঠে বসলো ফ্লোরে, আর শীতল বিছানায় বসে রইল। রাজ শীতলের এক হাত ধরে বলল, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমায় মাফ করো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বিকজ তোমায় ভালোবাসি আমি। তোমার সব অভিযোগ শুনবো আর আমার নিজের বিচার করব তোমার হাতে। চাপকে আমার পিঠের ছাল ছাড়িয়ে নেবে তুমি, তাহলে কিছুটা হলেও তোমার
চোখের পানির দাম মেটাতে পারবো, কারণ আমি শুধু তোমায় তোমায় ভালোবাসি। শীতল কোনো রিকোয়েস্ট করছে না। সে রাজের থেকে হাত ছাড়িয়ে নিজের চোখগুলো বারবার ওপেন করছে আর অফ করছে। শীতলের মনে হয় হ্যালুসিনেশন হচ্ছে। তুমি এমন চুপ করে কেন আছো ডার্লিং? বুঝতে পেরেছি তুমি আমাকে কোনো শাস্তি দিতে চাও না, এজন্যই এমন চুপ করে আছো। আচ্ছা, সব কথা পরে হবে, আমার এখন ঘুম পেয়েছে, চলো আমরা ঘুমাই। রাজ শীতলকে নিয়ে চাদর গায়ে নিয়ে বেডে শুয়ে পড়ল। শীতল ভাবছে যা ঘটছে তা সত্যি নয়। এতদিন একটা মানুষের সাথে থেকেছে সে, হঠাৎ চলে আসাতে মানুষটাকে সে কল্পনা করছে। সব তার মনের ভুল। শীতল নিজের মনের ভুল ভাঙাতে নিজের হাতে জোরে একটা চিমটি দিল। ততক্ষণে রাজ শীতলকে জড়িয়ে ধরে শীতলের ঠোঁটের কাছে আসতে চলেছে। শীতলের ঘোর কাটলো। সে বুঝতে পেরেছে এটা তার কল্পনা নয়। শীতল রাজকে কাছে আসতে দেখে জোরে ধাক্কা মারলো। আকস্মিক ধাক্কাতে রাজ টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। শীতল বেড থেকে উঠে দাঁড়ালো। আপনি কি চান আমার কাছে? আবার কেন এসেছেন আমার কাছে? 1 বছর তো কম শাস্তি দেননি আমায়, আরো শাস্তি কি বাকি আছে? আপনাকে মুক্তি দিয়েছি আমার জীবন থেকে, আপনি এখান থেকে চলে যান। কোনো অভিযোগ নেই আমার আপনার উপর, আপনি আসতে পারেন। রাজ ফ্লোর থেকে উঠে শীতলের কোমর জড়িয়ে ধরে বলল, আমি অনুতপ্ত, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল শুধরে নিয়েছি। আমি বুঝতে পেরেছি প্রতিশোধ বলে কিছু নেই, যেটা আছে সেটা শুধু ভালোবাসা। আমি তোমায় কতটা ভালোবাসি সেটা তুমি চলে আসার পরেই জানতে পেরেছি, আর খুব ভালো করে বুঝতেও পেরেছি। এখানে কিভাবে এসেছি তা পরে বলবো, কিন্তু এখানে আমি এসেছি আমার ভালোবাসার জন্য। শীতল এক ঝটকায় দিয়ে রাজের হাত কোমর দিয়ে সরিয়ে দিল। বন্ধ করুন এসব ড্রামা। বিজনেসম্যান না হয়ে আপনার ড্রামাতে কাজ করার দরকার ছিল। আপনি ফিরে যান, আমি আপনার সাথে ফিরবো না। এই একটা বছর অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিয়েছি আমি। আমার জীবনের দুঃস্বপ্ন এই 1 বছর। ডার্লিং, জানি তুমি অভিমান করে আছো, আর করাটাই স্বাভাবিক। আমি তোমার সাথে অন্যায়ের উপর অন্যায় করেছি, আর তুমি বিয়েটাকে ভাগ্য বলে মেনে নিয়ে আদর্শ স্ত্রীর ভূমিকা পালন করেছো। কিন্তু এখন তো আমি বুঝতে পেরেছি তোমাকে কতটা ভালোবাসি। এখন তা যদি জানতে। চেহারা দেখতে হিরোর মতো আপনার। সিনেমায় কাজ করতে পারবেন কারণ আপনি নিখুঁত অভিনয়ও করেন। আপনার অভিনয় দিয়ে আমাকে আর ভোলাতে পারবেন না। দয়া করে আসতে পারুন। আমি তো অনুতপ্ত হয়েছি, আমাকে মাফ করে দাও ডার্লিং, আমি তোমাকে ভালোবাসি। কি? আপনি আমায় ভালোবাসেন? আপনি নিজেকে ছাড়া তো কাউকে ভালোবাসতে পারেন না আমার জানা মতে। আমি আপনাকে যে ঘৃণা করি, শুনেছেন আপনি? তুমি মিথ্যে বলছো, তুমি আমাকে ভালোবাসো। আমি আপনাকে ভালোবাসি না, আর আপনার মতো জানোয়ারকে কখনো কেউ ভালোবাসতে পারে না। আপনি শুধু ঘৃণা করার পাত্র। আমাকে কেউ কেন ভালোবাসতে যাবে? কাউকে তো বলিনি ভালোবাসতে। আমি আমার বউকে ভালোবাসতে বলেছি। তুমি তো সবার মতো না, তুমি তো আমাকে চেনো। আমি যা করেছি তা রাগের মাথায় করেছি। এখন তো আমি অনুতপ্ত। শীতল তাচ্ছিলের হাসি দিয়ে বলল, একটা মেয়ের থেকে তার সবচেয়ে বড় মূল্যবান জিনিসটুকু কেড়ে নিয়েছেন। বিয়ে করে এর থেকেও আরো অসম্মান করেছেন। লোকেদের সাথে আপনার গার্লফ্রেন্ড মানে রুম পার্টনার হিসেবে পরিচয় দিয়েছেন। দিনের পর দিন মুখ বুজে সব অন্যায় সহ্য করেছি, কারণ আপনার মায়া থেকে বের হতে পারছিলাম না। তখন তো আপনার ভালোবাসা কোথায় ছিল? রাজ চুপ করে আছে। এগুলোর উত্তরে তার কিচ্ছু বলার নেই। সব তো সত্যি বলছে শীতল। শীতল আবারও বলল, আমি ভেবেছি মা হতে চলেছি, আপনি হয়তো আমাকে আপন করে নেবেন বাবা হওয়ার খুশিতে। কত আশা করেছিলাম, কিন্তু আল্লাহ চান না আমরা একসাথে থাকি, তাই তিনি মা হওয়ার সৌভাগ্য আমায় দেননি। আমার বুক ভেঙে চুরমার হয়েছিল, চোখের পানি যেন সমুদ্র হয়ে গিয়েছিল। তখন একবারের জন্য আমাকে সান্ত্বনাটুকু দেননি। তখন আপনি কোথায় ছিলেন? আমি কষ্ট পেয়েছিলাম যখন শুনলাম আমি বাবা হচ্ছি না। রাতে তোমাকে খুব কাছ থেকে দেখাচ্ছিলাম। যখন তুমি আমার নিঃশ্বাস অনুভব করে চোখ খুললে, তখন আমি উল্টো দিকে শুয়ে পড়েছিলাম। আমার মাথায় তখনও প্রতিশোধের নেশা চলছিল, তাই তো আমি তোমার দুঃখ ও কষ্ট বুঝতে পারছিলাম না। সব মিথ্যা কথা বলছেন আপনি। যখন দেখলেন সব মায়া কাটিয়ে আমি চলে এসেছি, তখন আপনি সেটা সহ্য করতে পারলেন না, তাই মিথ্যা বলে আমাকে এখন নিজের খাঁচাতে আবার বন্ধ করতে এসেছেন। আমাকে আরো কষ্ট দিতে যাচ্ছেন, বিকজ আপনার প্রতিশোধ এখনো পূরণ হয়নি। আমাকে ভুল বুঝছো তুমি।
যেমনটা আমি আগে তোমাকে ভুল বুঝেছি। আপনি চলে যান প্লিজ। আমি চলে যাওয়ার জন্য আসিনি। তুমি আমার উপর অভিমান করে আছো। যখন তোমার অভিমান ভাঙবে তখন বুঝতে পারবে তুমি এই জানোয়ার ধর্ষক নেই কৃষ্ণরাজকে ভালোবাসো। আপনার ধারণা ভুল। আমি আমার মনকে মানিয়ে নিয়েছি। আমি আপনাকে ছাড়াই থাকতে পারবো। আপনি দয়া করে চলে যান এখান থেকে। কাল সকালেই বুঝতে পারবেন আপনি আমায় ভালোবাসেন না। আমার সাথে এতদিন থাকায় এখন আপনাকে ছেড়ে চলে এসেছি বলে আপনার ভেতরে একটা মোহ লেগে আছে। তাই মনে হচ্ছে আমাকে ছাড়া আপনি থাকতে পারবেন না। আসল কথা হচ্ছে আপনি আমায় ভালোবাসেন না। রাজের ভালোবাসা এত সস্তা নয় যে তুমি বললে হ্যাঁ তোমায় ভুলে যাব। এতক্ষণ সহজ ভাষায় বোঝালাম তো, তাই বুঝতে পারছো না। এখন তোমায় কঠিন ভাষায় বোঝাবো রাজের ভালোবাসা কি, তা তোমায় দেখাবো। কত প্রকার, কি কি, কয় ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ বুঝিয়ে দেব ডার্লিং। শীতল রাজের সাথে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে। প্রায় সারা রাত শীতল রাজের সাথে তর্ক করেছে। শেষ রাতে শীতলের চোখ লেগে এসেছিল, তাই অজান্তে ঘুমিয়ে পড়েছে। রাজ একটু ঘুমায়নি। সারা রাত সেও শীতলকে বুঝিয়েছে সে অনুতপ্ত, আর শীতলের ভালোবাসা ফিল করেছে সে। শীতলকে ছাড়া থাকতে পারবে না রাজ। রাজ সত্যি সত্যি বুঝতে পেরেছে জীবন একটাই, তাই খারাপ কিছু নিয়ে জীবনটাকে নষ্ট করার মানে হয় না। কাউকে ভালোবেসে সুখে সারা জীবন কাটিয়ে দেওয়ার জীবনের লক্ষ্য। এক জীবনে দুঃখের স্থান না দিয়ে সুখের স্থান দেওয়া হলো জীবনের মানে। দেরি হলেও রাজ এগুলো বুঝতে পেরেছে। এখন শুধু শীতলকে বোঝাতে পারলেই হলো। দুপুরে রাজ খালামুনির আদেশে টেবিলে খেতে বসেছে। রাজ খাবার এখনো মুখে দেয়নি। শীতলের জন্য ওয়েট করছে। শীতল সিঁড়ি দিয়ে রেডি হয়ে নামছে। রাজ শীতলকে দেখে অবাক হলো। শীতল শাড়ি ছেড়ে 3 পিস পরেছে। শুধু তাই নয়, গায়ের গয়নাগাটিও সব খুলে ফেলেছে। নাকে রাজের দেওয়া নাকফুল খুলে ছোট মুক্তোর একটা নাকফুল পড়েছে। শীতল রাজের পাশে বসলো। রাজ টেবিলের নিচে তাকিয়ে আছে। শীতলের এমন পরিবর্তন দেখে রাজের বুক ভেঙে যাচ্ছে। শীতল খাওয়া ছেড়ে রাজের দিকে তাকালো আর রাগে ফুঁসতে থাকলো। রাজ কানে কানে বলল, তোমার এত বড় সাহস হলো কি করে শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরার? আর গয়নাগুলো খুললে কেন? এগুলো কি দোষ করেছে? শীতলও ফিস ফিস করে বলল, এইগুলো থাকলে আমার আপনার থেকে দূরে থাকতে সুবিধা হবে। এগুলো থাকলে আপনার কথা মনে পড়বে। আমি আপনাকে ভুলে যেতে চাই। রাজ কাটা চামচ দিয়ে মাংসটাকে কুচি কুচি করছে রাগে। এমন রাগ উঠেছে তার জাস্ট বলার বাহিরে। শীতলকে একা পেলে রাজ মজা বোঝাবে। শীতল একটা কাজের জন্য একটা জায়গায় যাবে, তাই বিকালে খালার বাসার সামনে দাঁড়িয়ে আছে। খালা তার অফিসে গেছেন। দুপুর 1টা বাজে গাড়ি নিয়ে এসেছেন। সেই জন্য শীতল রোদের মধ্যেই ট্যাক্সির জন্য ওয়েট করছে। রাজের অসুস্থ থাকাকালীন শীতল তার বান্ধবীকে দিয়ে ভার্সিটি থেকে সব প্রয়োজনীয় পেপার সমূহ তুলে এনেছে। রাজের কাছ থেকে চলে আসার পর তো তাকে কিছু একটা করতে হবে। বাবার বাসায় যাওয়া তো সম্ভব না। হঠাৎ রাজ একটা কার নিয়ে শীতলের সামনে এলো। দরজা খুলে দিয়ে বলল, ডার্লিং, এই কারে বসে কারটাকে ধন্য করো। নো থ্যাঙ্কস, আমার দরকার নেই। শীতল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে শুরু করলো রোদের মধ্যে। শীতলকে কিছু বলতে সুযোগ না দিয়ে রাস্তাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালো। আরে আরে কি করছেন আপনি? এটা রোড, মিনিমাম লজ্জাবোধটুকুও নেই। শীতলকে সিটে বসিয়ে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, নিজের বউকে কোলে নিয়েছি, কে কি বলবে? তার ঘাড়ে কটা মাথা যে রাজের কাছে বাধা দেবে? আর তোমাকে কোলে নেওয়াতে লজ্জার কি হলো? শীতল আর কথা বাড়ালো না। রাজ ড্রাইভ করে খালামনির বাসায় নিয়ে আসলো শীতলকে। গেস্ট রুমে বসে শীতল চুল চিরুনি করছে। এমন সময় একটা ফোন এলো শীতলের ফোনে। রাজ বেডে বসে বসে শীতলকে দেখছিল। শীতলকে যে ফোন করেছে সে শীতলের হবু বর। রাজের সাথে শীতলের বিয়ের আগে শীতলের বাবা শীতলের বিয়ে ঠিক করেছিল। শীতল ফোন ধরার সাহস পাচ্ছে না। রাজ জানতে পারলে ঝামেলা করবে। রাজ লক্ষ্য করছে শীতলের ফোনে রিংটন বাজছে। কি হলো ডার্লিং, ফোন ধরছো না কেন? আমার ইচ্ছে তাই ধরছি না। তাহলে আমি রিসিভ করব? আপনি কে? আমার ফোন আপনি ধরবেন কেন? আমি কে তোমার, তাই না?
রাজ কথাটা বলে শীতলের দিকে এগোতে লাগলো। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আসলে কি করবে শুনি? হাতে থাকা চিরুনি নিয়ে শীতল রাজের দিকে এগিয়ে দিল। কি করবে তুমি? এই চিরুনি দিয়ে আপনার মাথা ফাটাবো। রাজ শীতলের কাছে সে শীতলের থেকে চিরুনিটা কেড়ে নিল আর দূরে ছুঁড়ে মারল। রাজ শীতলকে পিছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলল, আমাকে আর দূরে রেখো না প্লিজ। আমাকে মাফ করে দাও। চলো আমরা আমাদের বাসায় চলে যাই। আমি যাব না, আপনার সাথে থাকবো না। আপনি একা চলে যান, আমার বর্তমানে কোনো বাড়ি নেই। শীতলের এমন কথা শুনে রাজ অসহায় দৃষ্টিতে তাকালো শীতলের দিকে। শীতল দৃষ্টি নামিয়ে নিল, কারণ রাজের চোখের দিকে তাকালে শীতলের মত পাল্টে যাবে, রাজের মায়ায় পড়ে যাবে। শীতল নিচে তাকিয়ে আছে। রাজ কিছুক্ষণ চুপচাপ শীতলকে দেখলো, তারপর শীতলকে জড়িয়ে ধরলো। শীতল রাজকে ছাড়ানোর চেষ্টা করলো। রাজ শীতলকে ছাড়া তো দূরের কথা, আরো জোরে জড়িয়ে ধরলো। রাজ শীতলকে বেরিয়ে নিয়ে গেল। রাজ শীতলের গালে, কপালের ঠোঁটে ইচ্ছে মতো কিস করতে শুরু করলো। শীতল রাজকে থামাতে পারছে না। একসময় শীতল রাজকে আটকালো না। শীতল এক হাত দিয়ে রাজের চুল আঁকড়ে ধরলো আর অন্য হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরলো। শীতলের চোখ বেয়ে পানি পড়ছে, সুখের পানি না, দুঃখের পানি। সেটা শীতল বুঝতে পারছে না। শীতল আর কোনো মায়ায় জড়াতে চায় না। শীতল বাকিটা জীবন একা কাটিয়ে দিতে চায়। শীতলের জীবনে যা হয়েছে তা ভাবলে শীতলের শরীর কেঁপে ওঠে। দুনিয়াতে সে নরক যন্ত্রণা সহ্য করেছে বিনা দোষে। জীবনের প্রতি তার ঘৃণা এসে গেছে। রাজ নিজের শার্ট করে ফেললো। এবার রাজ শীতলের ওড়নাটা ফ্লোরে ফেলে দিল। রাজ শীতলের জামাতে হাত দিতে শীতল বলল, আপনার মনের শখ মিটেছে তো? এগুলোর জন্য আপনি আমাকে ছাড়তে চাচ্ছেন না, তাই না? রাজ ভাবতে পারেননি শীতল এই মুহূর্তে এমন কথা বলবে। শীতল, তুমি ভুল ভাবছো। আমি তোমার স্বামী, তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে। আপনি আমার স্বামী, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। শীতল বেড থেকে উঠে ফ্লোর থেকে ওড়না নিয়ে ওয়াশরুমে চলে গেল। শীতল পানি দিয়ে মুখ ধুচ্ছে আর মিররে তাকিয়ে কান্না করছে। রাজ ওয়াশরুমের ডোরে নখ দিয়ে ডাকছে শীতলকে। শীতল, ডোর ওপেন করো। তুমি কাঁদছো কেন? আর কেঁদো না প্লিজ। আমাকে মাফ করে দাও প্লিজ। ফিরে চলো তোমার বাড়িতে, তোমার সংসারে। রাতে শীতল উপাস ফিরে ঘুমাচ্ছে। রাজের দিকে ছটপট করছে শীতলের জন্য। শীতল এটা বুঝতে পারছে না। সে বিভোর ঘুমে আচ্ছন্ন। সকালে শীতল চোখ খুলে দেখে রাজ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। শীতল ভেবেছিল রাজকে তখন ওভাবে বলাতে রাজ কখনো তাকে ছোবে না। নাস্তা খেয়ে শীতল আর তার খালাতো ভাই শাওনকে নিয়ে শপিংয়ে গেল। রাজও তাদের সঙ্গে গেল। শীতল নিতে চায়নি রাজকে, বাট খালামণির পিড়াপিড়িতে রাজকে নিতে হলো। শপিং মলে যেতে শীতলকে কেউ ডেকে উঠল। কালো রঙের শার্টে বেশ ফর্সা একটা ছেলে, রাজের থেকেও ইয়াং। শাওন হঠাৎ রাজকে বলল, জেজু, জেজু, এটা তোমার সতীন। শীতল আপুর সাথে বিয়ে হবার কথা ছিল। এই লোককে আমি জেজু বলে ডাকতাম, এখন যেমন তোমাকে ডাকি জেজু। শপিং করতে গিয়ে রাজ জানতে পারলো ছেলেটা শীতলের ক্লাসমেট ছিল। ছেলেটা শীতলের সমবয়সী প্লাস বন্ধু। ছেলেটার বাবা আর শীতলের বাবা বন্ধু ছিলেন। শীতলের সাথে কালকে যাকে দেখেছিল রাজ, এই ছেলেটা হলো সেই ছেলে। ছেলেটা শীতলকে বলল কাল শীতলকে নামিয়ে দেওয়ার পর কে যেন তার কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছিল। শীতল ভ্রু কুঁচকে রাজের দিকে তাকালো। রাজও ভ্রু কুঁচকে শীতলের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল সে কিছু করেনি। শীতল একটা শার্টের স্টলে গিয়ে বলল, সজল, দেখতো এটা কেমন? বেশ চমৎকার। রাজের সামনে শীতল অন্য কাউকে শার্ট পছন্দ করে দিল। এটা রাজের হজম হলো না। রাজ সজলকে অবজার্ভ করলো। দেখতে ফর্সা, লম্বা, বেশ হ্যান্ডসাম, শীতলের সমবয়সী। শপিং শেষে সজল সবাইকে পৌঁছে দিল নিজের কারে। রাজের কার শপিংয়ে যে পড়ে রইল। রাজ রুমে বসে আছে আর শীতল ওয়াশরুমে বসে আছে। রাজ চিন্তা ভাবনা করে ঠিক করলো শীতলকে ঢাকায় নিজের কাছে নিয়ে যেতে হবে, যেখানে কোনো থার্ড পারসন থাকবে না। সেখানে শীতল রাগ করুক, অভিমান করুক, সেটা শুধু রাজের সাথেই করবে। একসময় শীতল রাজকে মেনেও নেবে। এখানে থাকলে কখনো শীতল মেনে নেবে না রাজকে। শীতল তো কোনো কথাই বুঝতে পারছে না।
শীতল বিকালে দেখলো খালামণি আর রাজ কিছু পেপার নিয়ে ডিসকাস করছে। খালামণিকে বেশ খুশি লাগছে। শীতল রুমে এসে বারান্দায় দাঁড়াতেই রাজ রুমে এলো। ডার্লিং, রেডি হও, আজকেই ঢাকা যাব। কতবার বলবো আমি যাব না আপনার সাথে? আপনি যান ঢাকা, আমার জব হয়েছে, আর আমি এখানে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবো। রাজ এবার শীতলকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, যে যেমন তার সাথে তেমন বিহেভ করা উচিত। তুমি আমার সাথে ঢাকা যাবে, নয়তো তোমার প্রিয় খালামণি অফিস, ঘরবাড়ি, ব্যাংক ব্যালেন্স, মানসম্মান হারিয়ে পথে বসবে। মানে আপনি কি বলতে চান? সরাসরি বলুন প্লিজ। ঠিক আছে বলছি, শোনো তাহলে। তোমার খালামণির একটা প্রজেক্ট আছে যার জন্য তিনি ওনার সবকিছু আমার কাছে জমা রেখেছেন। লোনের জন্য তিনি আমার কাছে সবকিছু জমা দিয়েছেন। আমি ব্যাংক লোনের ব্যবস্থা করেছি। এখন যদি আমি বেঁকে বসি তাহলে উনি ওনার সবকিছু ব্যাংকের কাছে হারাবেন, কারণ ব্যাংকটা চলে আমার হুকুমে। তোমার খালামণিকে চাইলে আমি পথে বসাতে পারি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি এটা করতে পারেন না। দেখুন, আঙ্কেল মারা যাবার পর অনেক কষ্ট করে খালামণি এ পর্যন্ত এসেছে। আপনি ওনাদের সাথে কিছু করবেন না। আপনি আমাকে মারুন, কাটুন, যাই করুন, বাট খালামণিকে ছেড়ে দিন প্লিজ। আমি ছেড়ে দেব, তার আগে বলো তুমি আমার সাথে যাবে আর আমার সাথে থাকবে? শীতল কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। আপনি এতটা জঘন্য জানা ছিল না, নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারেন। রাজও ফ্লোরে বসে শীতলের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে মাফ করে দাও। এটা ছাড়া তোমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। শীতল এক রাশ ঘৃণা নিয়ে রাজের দিকে তাকালো। আপনি শুনে রাখুন, আমার শরীর আপনার সাথে থাকবে, কিন্তু আমার মন থাকবে না। আগে তুমি আমার সাথে ফিরে চলো, তো তারপর তোমার পুরোটাই আমার করে নেব। সন্ধ্যার ফ্লাইটে প্ল্যানেট ঢাকা চলে আসলো শীতল আর রাজ। রাজের খালা, চাচা আর কাজল জানে শীতল রাজের সাথে বেড়াতে গিয়েছে। তারা কেউ জানে না শীতল রাজকে ছেড়ে চলে গিয়েছিল। সবাই শীতলকে দেখে খুশি হলো। শীতল রাজের বাসায় গিয়ে রাগে বারান্দায় দাঁড়িয়ে থাকলো। রাজ বেডে বসে থাকতে থাকতে বোরিং ফিল করছে আর ওয়েট করছে শীতলের জন্য। আর শীতলের রুমে আসার নামগন্ধটুকুও নেই। শীতল ওয়াশরুম থেকে বের হয়ে চুল চিরুনি করতে লাগলো। রাজ শীতলের দিকে তাকিয়ে আছে। শীতল আর চোখে রাজকে একবার দেখছে। এভাবে তাকিয়ে আছেন কেন? মেয়ে দেখেননি আগে কখনো? মেয়ে দেখেছি, বাট তোমার মতো এত স্লিম ফিট বডির মেয়ে দেখিনি। তুমি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা করলে ভালো হতো, তুমি নির্ঘাত মিস ওয়ার্ল্ড হয়ে যেতে। শীতল কথা বলছে না। রাজ বলল, শীতল, তুমি কথা কেন বলছো না? আমাকে বকাবকি করো, তবুও ভালো। অন্তত তুমি তো কথা বলবে আমার সাথে। তোমার বকাগুলিও আমার কাছে খুব ভালো লাগে। শীতল এখনো চুপ করে আছে। এরপর শীতল যা করলো এটা দেখে রাজ প্রচন্ড রেগে গেল। শীতল একটা বালিশ আর চাদর নিয়ে বারান্দায় চলে গেল শুতে। রাজও গিয়ে শীতলের পাশে শুয়ে পড়ল। এ কি, আপনি এখানে কেন? আমার বউ যেখানে থাকবে আমি তো ওখানেই থাকবো। তুমি বেডে চলো প্লিজ, সেখানে আমার বউকে শান্তিতে ঘুমাতে পারবে। ঠিক আছে, যেও না। এই বলে রাজ পুরো চাদরটাতে একাই শুয়ে পড়ল। এ কি, আপনি পুরো জায়গা জুড়ে একাই দখল করেছেন কেন? আমি কোথায় ঘুমাবো? আমার এই জায়গায়। রাজবুকে হাত দিয়ে কথাটা বলল। শীতল রেগে খালি ফ্লোরেই বালিশ ছাড়াই শুয়ে পড়ল। একটু পর ফিল করলো কেউ তার কোমরে হাত দিচ্ছে। শীতল বুঝতে পেরেছে এটা রাজের হাত। রাজ শীতলের কোমরে হাত রেখে অজস্র চুমু দিতে শুরু করলো। কি করছেন কি আপনি? শান্তিতে ঘুমাতে দিবেন না? বেডে চলো, ঘুমাতে দেব। তুমি এখানে ফ্লোরে ঘুমাবে আর আমি বেডে আরামে ঘুমাবো, এটা তো হতে পারে না, তাই না? সকালে শীতল ঘুম থেকে উঠে দেখলো রাজ তার পাশে নেই। শীতল বেড থেকে উঠতে পারছে না, কারণ সে অনেকটা সময় ফ্লোরে শুয়েছিল, যার কারণে পুরো শরীর ব্যথা করছে। শীতল ধীরে ধীরে ওঠার চেষ্টা করতে নিচে পড়ে গেল। ঠিক নিচে পড়েনি, তার আগে কেউ তাকে ধরে ফেললো। শীতল ফ্রেশ হয়ে আসতেই রাজ তাকে বেডে বসিয়ে দিয়ে মুখে কিছুটা ব্রেড তুলে দিল। ডার্লিং, এই দেখো তোমার পছন্দের ব্রেড। ব্রেডের উপরে মাখন আর নিচে জেলি। তোমার তো এইরকম ব্রেড খেতে ভালো লাগে। আমার অনেক কিছুই করতে ভালো লাগে, যেমন একা থাকতে ভালো লাগে, আর জব করে নিজের বাংলো বাড়িতে নিজের হাতে রান্না করে নিজের সব কাজ করে থাকতে ভালো লাগে। কারো সাহায্য বা সঙ্গ আমার ভালো লাগে না। রাজ হেসে বলল, তুমি তো বিবাহিতা, তাই তোমার একা থাকা চলবে না। কোনো কিছু ছাড় দিতে হয়, তাহলে লাইফটা সুন্দর হয়। যেমন তোমার একা থাকা চলবে না, তুমি চাও আর না চাও
তোমাকে আমার সাথে থাকতে হবে। শীতল রেগে ব্রেকফাস্টের ট্রে ছুঁড়ে ফেলে দিল। শীতল ব্রেকফাস্টের ট্রেটা ফেলে দিতেই রাজের চোখগুলো কেমন যেন লাল হয়ে গেল। শীতল এসব তোয়াক্কা করলো না। সে উঠে চলে যেতে চাইলো, বাট পারলো না। তার আগেই রাস্তার হাত ধরে নরম গলায় বলল, ডার্লিং, ব্রেকফাস্ট খেয়ে নাও, তোমার শরীর এমনিতে দুর্বল, না খেলে আরো দুর্বল হয়ে যাবে। শীতল বেশ দেখতে পাচ্ছে রাজের মুখে রাগের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তারপরও সে কিভাবে শান্ত গলায় তার সাথে কথা বলছে, আবার খেতেও বলছে। রাজ এবার শীতলের কাছে গিয়ে শীতলকে নিয়ে সোজা বাগানের মাঝখানে চলে এলো। রাজ শীতলের কানে কানে বলল, হাত ছাড়ানোর চেষ্টাও করো না, তাহলে রাজের আসল রূপ দেখতে পারবে। আমার হাত ছাড়ুন বলছি। ছাড়ার জন্য হাত ধরিনি ডার্লিং। শীতলের এখন ভীষণ রাগ হলো। সে রাজকে এখন একটা শাস্তি দিতে চায়। রাজ শীতলের কাছে গেল। শীতল বেডে বসে আছে। রাজ বেডের কাছে গিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসলো। শীতলের হাত দুটো জোর করে নিজের হাতের মুঠোয় নিল। রাজ শীতলের দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি ডিভোর্সের কথা বলাতে নিজের রাগ সামাল দিতে পারিনি, তাই তো এমন করেছি। তোমাকে আঘাত করাতে তুমি যতটা কষ্ট পেয়েছো ততটা আমিও পেয়েছি। শীতল কোনো কথা বলছে না। রাজ শীতলের নীরবতার সুযোগে শীতলের খুব কাছে গেল, যেখান থেকে শীতলের নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়। রাজ শীতলের গালে চুমু দিল। তারপর শীতলের ঠোঁটে কিছুক্ষণ চুমু খেলো। শীতলের চোখের পানিগুলো শীতলের গাল বেয়ে পড়ছিল। রাজ তার নিজের গাল দিয়ে শীতলের চোখের পানিগুলো মুছে দিল। রাজ ফিস করে বলল, আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমি, তেমন তোমার প্রতিটা নিঃশ্বাসে শুধু আমি। শীতল, এবার কথা বলো। আমার নিঃশ্বাসে কেউ নেই। আপনার মতো রেপারের নিঃশ্বাসে আমি থাকতে চাই না। রাজ শীতলের হাত ছেড়ে দিল। শীতল আবার বলল, আপনি বলেছেন সব ভুলে যাব। কিভাবে সব ভুলবো বলুন তো? আপনার দেওয়া প্রতিটি কষ্টের দাগ এখনো আমার শরীরে আছে। শীতল চিৎকার করে বলল, দেখতে চান আপনি? রাজ চুপ করে আছে। শীতল তার শাড়ির আঁচলটা খুলে ফেলল। এই দেখুন, এখনো আপনার প্রতিশোধের দাগগুলো কেমন জলজল করছে। রাজ ক্লিয়ারলি দেখতে পেল শীতলের গায়ে অনেকগুলো দাগ। শীতল তার চুলগুলো পিছন থেকে সামনে এনে ব্লাউজের ফিতেটা খুলে রাজকে দেখিয়ে বলল, এই দেখুন, এগুলো আপনার অত্যাচারের দাগ। আরো দেখবেন আপনি, আমার পুরো শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছেন আপনি। শীতল কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। রাজ থমকে গেল শীতলের গায়ে এসব দাগ দেখে। শীতল সবসময় এগুলো ঢেকে রাখতো, তাই রাজ এতদিন বুঝতে পারেনি। রাজ সত্যি আজ আরও নিচে নেমে গেল নিজের কাছে। সে ভাবতেও পারছে না শীতলের সাথে এমন বিহেভ একদিন সে করেছিল। রাজের চোখে পানি এসে গেল। চোখের পানিগুলো মুছে রাজ শীতলের কাছে গেল। রাজ শীতলকে ফ্লোর থেকে উঠিয়ে শীতলের শাড়ির আঁচল ঠিক করে দিল। তারপর আলমারি থেকে একটা চামড়া চাবুক এনে দিল শীতলের হাতে। রাজ স্বাভাবিক গলায় বলল, তোমার প্রতি যে অন্যায় আমি করেছি তা কখনো শেষ হবার নয়, কিন্তু আমি চেষ্টা করব অন্যায়গুলোর মাসুল দিতে। রাস্তার কোট শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। শীতলের কাছে গিয়ে রাজ বলল, একদিন তোমায় বেল্ট দিয়ে আঘাত করেছিলাম, আজ তুমি আমায় এই চাবুক দিয়ে আমার শরীরের সব চামড়া তুলে ফেলো। আমার উপর যত রাগ আছে সব মিটিয়ে নাও প্লিজ। শীতল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে রাজকে আঘাত করতে পারবে না, এটা তার দ্বারা সম্ভব নয়। হাজার হোক বাঙালি মেয়ে বলে কথা, স্বামীর গায়ে কখনো হাত তুলতে পারে না কোনো মেয়ে। আমি পারবো না। পারতে তোমাকে হবেই। আমার আপনার উপর কোনো অভিযোগ নেই, সুশাস্তির কোনো প্রয়োজন নেই আপনার। আমাকে তোমায় আঘাত করতেই হবে। শীতল চাবুকটা ফেলে দিয়ে শুয়ে পড়ল হালকা ডোজের ঘুমের পিল খেয়ে। রাজ শীতলের এমন ব্যবহার আশা করেছিল। শীতল কখনো রাজের গায়ে হাত তুলবে না। শীতল কি করতে পারে না পারে সে সব আইডিয়া আছে রাজের, কিন্তু রাজ নিজেকে ক্ষমা করবে না। শীতল ক্ষমা করলেও রাজ নিজের গায়ে নিজেই চাবুক মারতে শুরু করলো। চাবুকের আঘাতগুলো বেশ জোরে জোরে আওয়াজ হচ্ছিল। শীতল একবার শোয়া থেকে উঠে বসে কি হচ্ছে তা দেখার জন্য তাকালো। রাজ বলল, যতক্ষণ তুমি আমায় না আটকাবে ততক্ষণ আমি থামবো না। ক্ষত বিক্ষত করে ফেলবো আমার শরীর। আপনার যা ইচ্ছে তাই করুন। শাসা করে আওয়াজ হচ্ছে। আওয়াজগুলো শীতলের কানে গুঁজে উঠল।
শীতল চোখ বন্ধ করে কানে হাত ধরে ঘুমিয়ে পড়ল। রাজ জোরে জোরে আঘাত করতে লাগলো নিজেকে। প্রতিটা আঘাতে রাজের শরীর থেকে রক্ত বের হচ্ছে, তবুও রাজ থামছে না। সকালে শীতলের ঘুম ভাঙল। শীতল ঘুম থেকে উঠেই চমকে গেল। ফ্লোরে রাজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রাজ নিজের গায়ে চাবুক মারতে মারতে জ্ঞান হারিয়ে ফেলেছে। শীতলের বুকের ভিতর মোচড় দিয়ে উঠেছে। শীতল তাড়াতাড়ি রাজের কাছে গেল। শীতলের ছোঁয়ায় রাজের জ্ঞান ফিরল। তুমি এসেছো? জানতাম তুমি না এসে থাকতে পারবে না। তুমি আমাকে ছেড়ে যেও না শীতল। চুপ করুন আপনি, আপনি পাগল হয়ে গিয়েছেন। শীতল কাঁদতে কাঁদতে অ্যাম্বুলেন্সের জন্য ক্লিনিকে ফোন করলো। পুরো রাস্তায় রাজ শীতলের আঁচল ধরে রেখেছিল। রাজের হালকা হালকা জ্ঞান আছে। সে শুধু শীতলের নাম ধরে বারবার ডাকছে। শীতল রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। রাজ শীতলকে জড়িয়ে ধরে বলল। রাজের মাথা ঘুরছে এমন কথা শুনে। শীতল কেবিনের বাহিরে দাঁড়িয়ে আছে। রাজের চিকিৎসা চলছে ভিতরে। শীতলের মাথা ঘুরছে রাজের এমন অবস্থা দেখে। ফর্সা শরীরে আঘাতগুলো ফুটে উঠেছে। শীতল ফ্লোরে বসে কান্না করতে লাগলো। রাজ নরম গলায় বলল, রাজ চিকিৎসার জন্য কেবিনে আছে আর শীতল কেবিনের বাইরে। শীতলের চোখ টলমল করছে পানিতে। হঠাৎ ক্লিনিকে খালান, চাচা আর কাজল এলো। কাজল শীতলকে জড়িয়ে ধরলো। চাচা খালা শীতলের মাথায় হাত দিয়ে দোয়া করলো। শীতল কান্না করছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে যেন রাজের কিছু না হয়। রাজ যেন সুস্থ সবল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। হঠাৎ ডক্টর এলো রাজের কেবিন থেকে। এখানে শীতলকে? জি আমি। আপনি রোগীর কি হন? জি আমি। শীতল কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আমি ওনার ওয়াইফ মিসেস রাজ। আপনি থাকতে ওনার এরকম অবস্থা হলো কি করে? যতদূর সম্ভব বোঝা যাচ্ছে রোগী নিজেই নিজের এই হাল করেছে। সম্ভবত পরিবার সাংসারিক ঝামেলায় এমন হয়েছে। আপনাদের মতো কিছু কেয়ারলেস স্ত্রীদের কারণেই স্বামীদের এই অবস্থা। শীতল এখন একটু জোরে জোরে কান্না করে দিল। এভাবে কাদার কি হলো? আপনার স্বামী চিকিৎসা করার সময়ও আপনার নাম নিচ্ছিল। এখন যান তাড়াতাড়ি আপনার স্বামীর কাছে। শীতল কেবিনে ঢুকে রাজকে দেখলো। রক্তাক্ত দেহটা পড়ে আছে সাদা বেডে। রাজের জ্ঞান আছে, তবু সে চোখ বন্ধ করে আছে। শীতলের পায়ের শব্দ শুনে রাজ তাকালো। শীতল, তুমি এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? আমি মনে করেছি তুমি চলে গিয়েছো আমায় ছেড়ে। প্লিজ এমনটা করো না ডার্লিং, আমি মরেই যাব। রাজের কথা শেষ হতে না হতেই শীতল রাজের মুখে আঙ্গুল দিল। খবরদার এমন কথা বলবেন না। বলবো না ডার্লিং, আগে বলো আমায় ছেড়ে যাবে না কোথাও? তুমি ছাড়া আমার আর কেউ নেই যে। বাবা মা মারা যাওয়ার পর রোজা আমার পৃথিবী ছিল। সেও আমাকে বুঝতে পারলো না, চলে গেল আমাকে একা ফেলে। এখন তুমি আমার আশা ভরসা। তোমায় আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি ছাড়া আমার কেউ নেই। শীতল চুপ করে আছে। কি হলো ডার্লিং, কথা বলছো না কেন? আমি তো চলে যেতে চাইনি, আপনি আমায় বাধ্য করেছেন চলে যেতে। আপনি আমাকে রেপ করেছেন বিয়ের আগে, তারপর বিয়ের পরেও। একটা মেয়ের জীবনে এর থেকে কষ্টের আর কি হতে পারে? এর থেকে আমাকে মেরে ফেলতেন, তবুও ভালো ছিল। প্লিজ মারা যাওয়ার কথা বলো না। তুমি আমার জীবন, আমার পৃথিবী। রোজা ছিল আমার পৃথিবী, রোজা ছিল। তুই আমার লাইফে আসার আগে নিজের কলিজার বোনকে আমি কবরে রেখে এসেছি। তখন আমি আমার মাঝে ছিলাম না, তাই আমি প্রতিশোধের কথা ভেবেছি আর তোমার সাথে এমন আচরণ করেছি। আমি তখন ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, আমার মাথা কাজ করছিল না। আমার দ্বারা এই জন্যই এই জঘন্য কাজটা হয়ে গেছে। আমি এই জন্যই এখন অনুতপ্ত। আর বিয়ের পর তোমার উপর আমার অধিকার ছিল, এই জন্যই তোমার উপর অধিকার খাটিয়েছি। তোমাকে আমি ভালোবাসতাম মনে মনে। আমার মনের সামনে তুমি ঘোরাঘুরি করতে, আমার তখন নিজেকে সামনে নিতে কষ্ট হতো। তোমার স্পর্শে আমাকে কিছুটা শান্তি দিত। তোমাকে না পারছিলাম কাছে টানতে, না পারছিলাম দূরে ঠেলে দিতে। শীতল ভাবছিল সেই জঘন্য দিনের কথা। রাজের মুখ থেকে সত্যি সত্যি ড্রিঙ্কসের গন্ধ আসছিল। তার মানে রাজ নিজের হুঁশে ছিল না। শীতল আর কিছু ভাবতে পারছিল না। তার চোখ দিয়ে পানি পড়ছে। শীতল চোখের পানি মুছে বেডে তাকাতেই চমকে গিয়েছিল। বেডে রাজ নেই। শীতল হঠাৎ পায়ে কারো স্পর্শ অনুভব করলো। শীতল তাকিয়ে দেখলো রাজ তার পায়ে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছে।
শীতল, আমাকে ক্ষমা করে দাও। আমি জঘন্য কাজ করেছি তোমার সাথে, যার ক্ষমা নেই, তবুও আমায় ক্ষমা করে দাও। আমি দোষী, পাপী, রেপার। শীতল তাড়াতাড়ি রাজকে উঠানোর চেষ্টা করছিল। রাজ কিছুতেই শীতলের পা ছাড়ছে না। শীতলও নিচে বসে পড়ল। প্লিজ চুপ করুন, আর এরকম করবেন না। আপনি আমার স্বামী, আপনি আমার পায়ে ধরলে পাপ হবে আমার। কোনো পাপ হবে না। আগে বলো, আমায় মাফ করে দিয়েছো তুমি? আমার চোখের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। প্লিজ বেডে উঠুন, আপনি অসুস্থ। শীতল রাজকে বেডে বসিয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ভাবলো রাজ সত্যি ঠিক হয়ে গিয়েছে। শীতল মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে। হঠাৎ শীতল পিছনে খেয়াল করলো জানালার পর্দা কেমন উড়ে উঠলো। রোদের গায়ে যে পারফিউম ব্যবহার করা হয়। শীতল আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সব তার মনের ভুল। রাজ ঘুমাচ্ছে। শীতলের হাত রাজ শক্ত করে ধরে আছে, যেন কেউ শীতলকে ওর কাছ থেকে নিতে না পারে। রাজের এমন কাণ্ড দেখে শীতল হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রাজকে স্যালাইনে রাখা হয়েছে, সারা শরীরে ভেষজ ঔষধ মাখানো হয়েছে যেন দাগগুলো শুকিয়ে যায়। রাজের প্রপার বিশ্রাম নেওয়ার জন্য ডক্টর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। রাজ মাঝে মাঝে শীতলের দিকে তাকায়, বাট কথা বলতে পারে না। শীতল বুঝতে পারে রাজ কি চায়। রাজ শীতলকে একটা কথাই বলতে চায় চোখ দিয়ে, যেন রাজকে ছেড়ে শীতল কোথাও না যায়। 7 দিন পর রাজ আজকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। শীতল রাজের কাছ থেকে এক মুহূর্ত পর্যন্ত দূরে যায়নি। রাজের সাথে থেকে তার সেবা করেছে। শীতল রাজকে নিজের থেকে ছাড়াতে চাচ্ছে, বাট পারছে না। রাজ শীতলের হাত ধরে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। শীতল কখন মুখ ফুটে বলবে, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে ক্ষমা করেছি, আপনাকে ছাড়া বাঁচব না, আমি আপনার সাথে থাকতে চাই, আমি আপনাকে। শীতল কিছু বলতে পারল না। তার আগেই রোদ আর শীতলের বাবা মা কেবিনে উপস্থিত হলো। শীতল, আসতে পারি? রাজ আর শীতল চুপকে গেল। আরে রোদ, তুই? আঙ্কেল আন্টি আপনারা, প্লিজ ভেতরে আসুন। শীতল দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। হাত ধরে ভরসা দিল। শীতলের বাবা শীতলকে জড়িয়ে ধরল। মা, আমায় ক্ষমা করে দাও, তোমাকে ভুল বুঝেছি। বাবা, এমন করে বলো না। আমি জানতাম একদিন তুমি আমাকে কাছে টেনে নিবে। মা আর রোদও শীতলকে জড়িয়ে ধরলো। সবাই রাজকেও কাছে টেনে নিল। রোদ হঠাৎ শীতলের হাত ধরে বলল, বোন, তুই অনেক দুঃখ কষ্ট পেয়েছিস, আর না, চল আমাদের সাথে তোর নিজের বাড়িতে। রাজ আর শীতল অবাক হয়ে গেল রোদের কথা শুনে। রোদ ঠিক বলেছে মা, চল তোর বাড়িতে। আমি কোথায় যাব? আমার বিয়ে হয়েছে, আমার তো বাড়ি আছে। কি বলছিস রোদ? শীতল কোথায় যাবে? আমি বলতে চেয়েছি শীতলকে বাড়ি নিয়ে যেতে চাই। শীতলের জন্য বাড়িটা খালি খালি হয়ে আছে, কিছুদিন থেকে আবার চলে আসবে তোর কাছে। শীতল খুশিতে আত্মহারা হয়ে গেল। রাজের হাত ধরে বলল, আপনিও চলুন আমার সাথে। আমার আজকে এখান থেকে রিলিজ হয়ে অফিসে যেতে হবে। বিজনেস একটা জটিল সমস্যা হয়েছে। তুমি যাও, আমি পরশু তোমাকে নিয়ে আসবো। সবাই রাজের প্রস্তাবে রাজি হলো, শুধু শীতল ছাড়া। সে রাজকে এই অবস্থায় ছেড়ে কিছুতেই যাবে না। রাজ শীতলকে অনেক বোঝালো, শীতল তাতেও রাজি না। রাজকে ছাড়া কিছুতেই যাবে না সে। আর সবাইকে বাইরে যেতে বলল। সবাই চলে যাওয়ার পর রাজ বলল, শীতল, আমার কসম তুমি যাবে। শীতল চুপ করে রইল। রাজ শীতলকে জড়িয়ে ধরলো শেষবারের মতো। তারপর শীতলের গালে চুমু দিল। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। রাজ কথাটা বলে শীতলকে কাছে টেনে ঠোঁটে কিছুক্ষণ চুমু খেলো। অনেকক্ষণ পর শীতলকে ছেড়ে দিল। শীতল মাথা নিচু করে আছে। অবশ্যই রোদ আর তার বাবা মা শীতলকে জোর করে নিয়ে গেল। শীতল যাওয়ার সময় কান্না করলো আর রাজের হাত ধরে থাকলো। 2 দিন হয়ে গেল রাজ অফিসের কাজ সব সামলে নিয়েছে। শীতলকে ফোন করছে, বাট ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রাজের টেনশন লাগছে। রাজ অবশেষে শীতলদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। রাজ শীতলদের বাড়িতে যখন ড্রাইভ করে আসছিল, তখন তার মন কেমন যেন করছিল। কেমন যেন অশান্ত হয়ে উঠেছিল রাজের হৃদয়। রাজ এতটাই বিজি ছিল যে শীতলের কথা ওর মনে পড়েনি। রাজ ভেবেছিল মাত্র 2 দিনের কথা, তারপর তো শীতলকে নিজের কাছে নিয়ে আসবো। রাজ শীতলের সাথে একান্তে সময় কাটানোর জন্য সুইজারল্যান্ডের টিকিট কেটেছে। রাজ শীতলের বাড়িতে এসেই গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান কেমন করে যেন তাকাতে ছিল রাজের দিকে। বাড়ি
জামাতা হিসেবে সে সম্মান তাকে দেওয়া উচিত, তা দারোয়ানের চোখে দেখা যায়নি। রাজ ভিতরে ঢুকে আধ ঘন্টা ধরে বসে আছে, অথচ কারো কোনো নাম গন্ধ নেই রাজের সাথে দেখা করে কথা বলার। রাজ কাউকেই দেখতে পাচ্ছে না। একবার একটা সার্ভেন্ট এসেছিল, তখন রাজ বলেছিল শীতল কোথায়। শীতলকে যেন বলে তার হাজবেন্ড রাজ এসেছে। সার্ভেন্ট কোনো কথা বলল না। রাজ আবার বলল সে খুব ক্লান্ত, তাকে এক গ্লাস পানি যেন দেওয়া হয়। সার্ভেন্টটা এই যে গিয়েছে পানি আনতে, আসার কোনো নামগন্ধ নেই। রাজ বেশ অবাক হচ্ছে এমন বিহেভিয়ারের সবার। হঠাৎ পিছন থেকে রোদ বলে উঠল, রাজ, এত সকালে তুই? শীতলকে নিয়ে যেতে এসেছি। শীতলকে কোথায় নিয়ে যেতে এসেছিস? আমার জানা মতে শীতলের বাড়ি এটাই, আর সেটা হলো তার বাবার বাড়ি। কিসব বলছিস? শীতলের বিয়ে হয়েছে, তাই শীতলের বাড়ি আমার বাড়ি। রাজ, রোদ ঠিক বলেছে, শীতলের বাড়ি এটাই। আঙ্কেল আন্টি এসব কি বলছেন আপনারা? আমার মাথায় কিছুই ঢুকছে না। শীতল কোথায়? ওকে ডাকুন। আপনাদের মাথা নষ্ট হয়েছে, ডাক্তার দেখান। শীতলের কথা আর মুখে নিবি না। শীতল তোর সাথে থাকবে না। 2 দিনের মধ্যে ডিভোর্সের পেপার পেয়ে যাবি। রাজের মাথায় যেন বাজ পড়ল। রাগে সে রোদের গলা চেপে ধরল। তৎক্ষণাৎ গলা ছেড়ে দিয়ে রাজ বলল, এসব বাজে কথা বলবি না দয়া করে। তুই ডেকে আন শীতলকে। আমি শীতলকে নিয়ে চলে যাব এখান থেকে। তোদের মাথা নষ্ট সবার। সোজা কথায় না বুঝতে পারলে বাঁকাভাবে বোঝাতে পারি আমি। শীতলকে তোর সাথে যেতে দেব না আমি। শীতল আর তোর সাথে থাকবে না। আমি শীতলের স্বামী, তাই ও কোথায় কার সাথে থাকবে সেটা আমি ডিসাইড করব। আমি শীতলের ভাই, তাই শীতলের উপর আমার অধিকার আছে। শীতলকে রক্ষা করার জন্য যথেষ্ট সামর্থ্য আমার আছে। যদিও এক সময় আমি তাকে রক্ষা করতে পারিনি, কিন্তু এখন আরেকবার সুযোগ যখন পেয়েছি তখন শীতলকে রক্ষা করব। কি বলতে চাস তুই? কি বলতে চাই আমি তাই না? বেশি সাধু সাজার চেষ্টা করবি না তুই। আমি সব ক্লিনিকের আড়াল থেকে জেনে গিয়েছি তুই আমার আদরের বোনকে রেপ করে বিয়ে করেছিস। তারপর গত 1 বছর ধরে ওর ওপর অমানবিক অত্যাচার করেছিস। কিন্তু আন্না, অনেক হয়েছে। আমি ড্রাঙ্ক অবস্থায় এমন করেছি। আমার মাথা কাজ করছিল না। কি করব? রোজার মৃত্যুর পর আমি পাগল হয়ে গিয়েছিলাম। চেয়েছিলাম তোর মতো রেপারকে জেলে দিতে, কিন্তু তা করতে পারছি না শীতলের কথা ভেবে। ওকে কেউ রেপ করেছিল তা বাহিরে জানতে পারলে ওর সম্মান নষ্ট হবে। তা না হলে তোকে। আমার মেয়ের সাথে এত অমানবিক অত্যাচার করে পার পাবি না তুই, কুত্তার বাচ্চা। এখনই পুলিশকে ফোন করে তোর মতো রেপারের ব্যবস্থা করছি। রাজ এই কথা শুনে শীতলের বাবার পায়ে ধরল। আঙ্কেল, আপনার পায়ে পড়ি, দয়া করে এমন কাজ করবেন না। যা শাস্তি দেওয়ার তা এখানে দিন। লোক জানাজানি করলে শীতলের মান সম্মান নষ্ট হয়ে যাবে। রোদ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোরা আমাকে যে শাস্তি দিবি মাথা পেতে নিব, কিন্তু শীতলের থেকে আলাদা করিস না। শীতলকে ছাড়া বাঁচবো না আমি। রাজের চোখ দিয়ে পানি পড়ছে। দেখ রাজ, তোকে আর সহ্য করতে পারছি না। তুই এখান থেকে যা। শীতল তোর সাথে থাকবে, আর যাবে না। আমি শীতলের মুখ থেকে শুনতে চাই শীতল আমাকে ভালোবাসে, তাই আমার সাথে ও যাবে। শীতল বলছে ও তোকে ঘৃণা করে। এবার হয়েছে। আমি বিলিভ করি না। শীতলকে ডাক, ওর মুখ থেকে শুনতে চাই। তখনই শীতল সিঁড়ি বেয়ে নামলো। রাজ সেটা দেখে শীতলকে জড়িয়ে ধরলো দৌড়ে গিয়ে। শীতল, ওরা সবাই কি সব বলছে? তুমি নাকি আমার সাথে আর যাবে না? এটা কি কখনো হয় বলো? চলো, আমার সাথে যাবে। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। রাজ শীতলের হাত ধরে পা বাড়ালো, বাট শীতল আগে জায়গায় দাঁড়িয়ে থাকলো। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে। ওর হাত ছাড় রাজ, ও তোর সাথে যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে কথা চলছে, তুই এখানে নাক গলাতে আসবি না। রোদের এমন রাগ উঠলো যে কি বলবে সে। রাগে পাশে থাকা ফুলদানি ভেঙে ফেললো সে। বাবা মা রোদকে সামলিয়ে নিল। শীতল, চলো এখান থেকে। কোথায়? আমার বাড়ি তো এটাই। এটা তোমার বাড়ি না, আগে ছিল, বাট এখন আমার বাড়ি তোমার বাড়ি। এসব কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? আমার মাথা ঠিক আছে, আপনি চলে যান, আমি কোথাও যাব না। তোমাকে আমার সাথে নিয়ে যাব। তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? ভাইয়া আপনাকে কিছু বলেনি? আমি আপনাকে ঘৃণা করি, আপনাকে ডিভোর্স দেব। এমন নাটক করো না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সেটা আপনার ব্যাপার। শীতল, অনেক হয়েছে, চলো আমার সাথে। রাজের গালে ঠাস করে থাপ্পড় দিলাম। তুমি কি ঠিক আছো?
তুমি আমার গায়ে হাত তুললে? আমি ঠিক আছি, এর থেকেও বড় কিছু করতে পারি। আপনার মুখ আমি দেখতে চাই না। আপনি শুধু একটা রেপার, জানোয়ারও আপনার থেকে ভালো। শীতল, দয়া করো, থামো। এই শব্দ আর বলো না, আমি শুনতে চাই না। আমি রাগে ভুল করে এমন জঘন্য কাজ করেছি, আমি অনুতপ্ত। আমাকে শাস্তি দাও, তবুও আমার থেকে দূরে থেকো না। আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি। শীতল চিৎকার করে বলল, আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা রেপিস্ট অ্যান্ড রেপিস্ট। দূর হয়ে যান আমার জীবন থেকে। রাজ চিৎকার করে ফ্লোরে বসে বলল। শীতলের পা ধরে বলল, আমাকে এত বড় শাস্তি দিও না, আমার একটা ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি তো আমাকে ভালোবাসো। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আপনাকে জাস্ট ঘৃণা করি আমি। তাহলে এতদিন কি করেছো তুমি? আমার প্রতি কিসের টান ছিল তোমার? অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমি অভিনয় করেছিলাম। আমাকে আপনি রেপ করে বিয়ে করেছিলেন। চাইলে আমি আপনাকে মারতে পারতাম, বাট তা করিনি। একেবারে মারা গেলে এতটা কষ্ট দিতে পারতাম না যতটা আজ দিতে পেরেছি। এতদিন নাটক করে আপনার মনে জায়গা করে নিয়েছি, আর এখন জায়গা খালি করে চলে এসেছি। আমার প্রতিশোধ শেষ। রাজ আবারও শীতলের পা জড়িয়ে ধরে বলল, শীতল, বন্ধ করো এসব নাটক। আমাকে মাফ করে দিয়েছো অনেক আগেই। তুমি আমাকে ভালোবাসো, এটাই সত্যি। প্লিজ চলো আমার সাথে। আর এখন কোনো নাটক করো না তুমি। আমি আর সইতে পারছি না। শীতল রাজের থেকে নিজের পা ছাড়িয়ে নিল। আমি বলেছি যাব না তো যাব না। কতবার বলবো আমি আপনাকে ঘৃণা করি? আপনি আমার উপর প্রতিশোধ নিয়েছেন, তাই আমিও আপনার থেকে প্রতিশোধ নিয়েছি। আপনি চলে যান এখান থেকে। আমি জানি এসব তোমার মনের কথা নয়, তোমাকে দিয়ে এসব বলানো হচ্ছে। তোমার বাবা মার রোদ এসব তোমাকে দিয়ে করাচ্ছে। তারা তোমাকে নিশ্চয়ই ভয় দেখিয়েছে। আমাকে কেউ ভয় দেখায়নি। আমি কোথাও যাব না। আপনার মতো জানোয়ারের সাথে যাওয়ার প্রশ্নই ওঠে না। শীতল উপরে ওঠার জন্য পা বাড়ালো। ভাট রাজ শীতলের হাত ধরে ফেললো। আমি তোমাকে নিয়ে যাব আমার সাথে, এটাই ফাইনাল। রোদ গিয়ে রাজের হাত ধরলো শীতলের হাত ছাড়ার জন্য। শীতলের বাবা মাও বলল শীতলের হাত ছেড়ে দিয়ে চলে যেতে। আমি যাব না একা এখান থেকে। শীতলের সাথে একা কথা বলতে চাই আমি, তারপর যাব এখান থেকে। তা না হলে আমার মৃত্যু ছাড়া এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। রোদ রাজের কলার ধরে বলল, আজকে তোকে মেরেই ফেলবো, তাহলে সব ঝামেলা শেষ। রাজ শেষবারের মতো শীতলের সাথে কথা বলতে চাইলো। রোদের বাবা মা রোদকে আটকালো আর না পারমিশন দিল 5 মিনিট আলাদা কথা বলার জন্য। রাজ শীতলের রুমে দাঁড়িয়ে আছে, শীতল বেডে বসে আছে। রাজ শীতলের দিকে তাকিয়ে কি যেন দেখছে। শীতল শাড়ির আঁচল পেঁচাচ্ছে আর নিচে তাকিয়ে আছে। হঠাৎ রাজ শীতলের দিকে এগিয়ে গেল আর জড়িয়ে ধরলো। শীতল, ভালোই নাটক জানো তুমি। আমি জানি এসব তোমার কথা না। এসব তোমার বাবা মা রোদ বলতে বলেছে, তোমাকে ভয় দেখিয়েছে। আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছে তোমাকে, তাই না? আমাকে ছাড়ুন আপনি। আমাকে আর ছোবার অধিকার আপনার নেই। আমি কোনো নাটক করিনি। আমাকে কেউ ভয় দেখায়নি। সবার সামনে যা বলেছি তা সব সত্যি। সত্যি বলে মানবো, তবে আমাকে এখন সব বলতে হবে। তখন যা বললে আমি আপনাকে ঘৃণা করি, আপনি একটা রেপার। আমার চোখের দিকে তাকিয়ে বলো কথাগুলো। শীতল রাজের চোখের দিকে তাকালো না। শীতল রাজের থেকে নিজেকে ছাড়িয়ে ডোরের সামনে গিয়ে ডোর খুলে বলল, 5 মিনিট শেষ, এবার আসতে পারেন। রাজ শীতলের সামনে এসেই শীতলকে নিজের কাছে টেনে নিয়ে অজস্র কিস করতে শুরু করলো। শীতল জোরে জোরে চিৎকার করার বদলে চুপ করে আছে। রাজ থামছে না, সে শীতলকে বেডে নিয়ে গেল। শীতল, আমাকে তোমার যদি ঘৃণা লাগতো তাহলে আমার ছোঁয়াগুলো নিশ্চয়ই ভালো লাগছে না। শীতল চুপ করে আছে। রাজ শীতলের গাদলে নিজের নাক ঘষে বলল, আর কত কষ্ট দেবে আমায়? এবার চলো আমার সাথে। শীতল কারো পায়ের আওয়াজ শুনতে পেল। তখনই রাজকে নিজের উপর থেকে সরিয়ে ধাক্কা মেরে বলল, আপনার ছোঁয়া আমার কাছে জাস্ট অসহ্য। আপনার ছোঁয়ায় আমার শরীর ঘিন ঘিন করে, এখনো করছে। আমার গায়ে আর কোনোদিনও হাত দেবেন না। রাজ কিছু বলবে তার আগে রোদ রাজের কড়া ধরে বলল, অনেক হয়েছে, এবার এখান থেকে যা। রোদের বাবা মাও রাজকে চলে যেতে বলল। রাজ কিছুতেই যাবে না। রোদ রাজকে এবার মারতে শুরু করলো। রাজ তবুও এর প্রতিবাদ করছে না, শুধু শীতলের কথা ভেবে। রাজ রোদের পা ধরে বলল শীতলকে তার সাথে যেতে দিতে। রোদ তবুও মানল না। রাজ শীতলের বাবা মার পায়ে ধরে বলল মাফ করে দিতে, তবুও কারোর মন গলল না। সার্ভেন্টরা সব চেয়ে চেয়ে দেখছে রাজকে। রাজ সর্বোচ্চ চেষ্টা করলো সবাইকে বোঝাতে, বাট কাউকে বোঝাতে পারলো না।
রোদ রাজের কলার ধরে বসা থেকে বাইরে নিয়ে আসলো, তবুও রাজ যাবে না বলেছে শীতলকে না নিয়ে। রোদের এবার প্রচন্ড রাগ হলো। সে দারোয়ানদের দিয়ে রাজকে আঘাত শুরু করলো। রাজের কোনো প্রতিবাদ করলো না। সে শুধু বলল শীতল যদি তাকে প্রতিবাদ করতে বলে তাহলে করবে। শীতল রুমে বসে আছে, রাজের চিৎকারগুলো তার কানে বাজছে। রাজ এমনিতেই দুর্বল, তার উপর এত আঘাত পাওয়ায় রাজ জ্ঞান হারালো। ক্লিনিকের একটা বেডে শুয়ে আছে, চাচা আর কাজল কাঁদছে। রাজ ক্লিনিক থেকে রিলিজ হয়ে বাসায় এসেছে। শীতল কিছুদিন আগের কথা ভাবতে লাগলো। রাজের ফোনে আসা মাত্রই শীতল ফোন রিসিভের জন্য হাত বাড়ালো। তখনই রোদ আর বাবা মা রুমে প্রবেশ করলো। রোদ শীতলের হাত থেকে ফোন ছুঁড়ে ফেলে ভেঙে ফেললো। শীতল অবাক হয়ে তাকালো সবার দিকে। দেখ শীতল, সোজা কথা সোজাভাবে বলছি আমি। তোর আর রাজের কথা আমি সব শুনছি ক্লিনিকের আড়াল থেকে। রাজ তোকে রেপ করে বিয়ে করেছে, রোজার মৃত্যুর প্রতিশোধও নিয়েছে ও। ভাইয়া সেসব পুরনো কথা, এখন উনি ভালো হয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে। পুরনো কথা না নতুন কথা সেসব জানি না আমরা। রাজ আর তোর সম্পর্কে এখানেই শেষ। রাজের কাছে তোকে আর পাঠাবো না আমরা। কি সব যাতা বলছো ভাইয়া? আমি ওনার স্ত্রী আর উনি আমার স্বামী, আমার ঠিকানা উনি। রোদ যা বলেছে সেসব ঠিক বলেছে মা। আমি তোকে বলেছিলাম একদিন রাজকে স্বামীর মর্যাদা দিতে। এখন আমি বলছি তুই সব ভুলে যা, এই মিথ্যা সম্পর্ক থেকে বেরিয়ে আয়। তোকে একটা রেপিস্টের সাথে থাকতে দিতে পারি না আমরা। মা কি সব বলছো? উনি যাই হন আমার স্বামী, আমি ওনার সাথেই থাকবো, মনে প্রাণে আমি ওনাকে স্বামী হিসেবে মানি। দেখো মা, এতদিন আমরা তোমাকে ভুল বুঝেছি। আমরা আসল ঘটনা জানতাম না। তোমার কোনো দোষ নেই। এখন তোমার পাশে আমরা সবাই আছি। তুমি ভয় পেও না, ওকে ডিভোর্স দিয়ে দাও। 1 বছর যাবত ও আমার সাথে অন্যায় করেছে, অত্যাচার করেছে। আর না। শীতল ডিভোর্সের কথা শুনে চমকে গেল। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার স্বামীর নামে কোনো কথা শুনতে চাই না। আমি চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে, আমার স্বামীর বাড়ি। শীতল এক পা এগোতেই রোদ বলল, আর এক পা এগুলে তুই রাজের ধ্বংস দেখবি। জানোয়ারকে রেপের দায়ে জেলে পাঠা সারা জীবনের জন্য। ওর মান সম্মান নষ্ট হয়ে রাস্তায় গড়াগড়ি খাবে। তুই এটাই চাস? ভাইয়া চুপ করো, এসব কি বলছো? এমন কথা বলো না। ওনার বিন্দু পরিমাণ ক্ষতিও চাই না আমি। তাহলে আমরা যা বলবো তাই করবে তুমি?